হ্যালো বন্ধুরা, চলে এসেছি লাইভে। বন্ধু দেবস্মিতা, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো। আমি খুব ভালো আছি। চলো তাহলে আমরা একটু শেয়ার করে দিই আমাদের টাইমলাইন থেকে, যাতে আমাদের বন্ধুরা জয়েন করতে পারে। চলো ভুলু। হ্যালো বন্ধুরা, চলে এসেছি লাইভে। আমি দেখতে পাচ্ছি আমার একজন বন্ধু অলরেডি জয়েন করে ফেলেছে। বন্ধুরা, আমরা একটু ওয়েট করছি আমাদের অন্য বন্ধুদের জন্য, যাতে তারাও ঝটপট আমাদের সাথে জয়েন করতে পারে। আর আমরা একটু শেয়ার করে দিচ্ছি আমাদের টাইমলাইন থেকে, যাতে আমাদের সাথে অন্য বন্ধুরা জয়েন করতে পারে। তোমরাও কিন্তু শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের বন্ধুরা আমাদের সাথে গল্প শুনতে পারে। আমি শেয়ার করে দিয়েছি দেবস্মিতা, আমাদের সাথে আমাদের 6 জন বন্ধু জয়েন করে ফেলেছে। তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমিও শেয়ার করে দিয়েছি আমার পেজ থেকে। হ্যাঁ, শুরু করছি তাহলে। হ্যালো বন্ধুরা, গ্রো ইয়োর রিডার প্রেজেন্স গল্পের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতি পর্বের মতো আজও আমি চলে এসেছি নতুন আরেকটি গল্প নিয়ে। আমাদের গ্রো ইয়োর রিডার মূলত কাজ করে শিশুদের সৃজনশীল শিক্ষা নিয়ে। স্টোরি স্টোরি টেলিং মানে হলো গল্প পড়া বা বলা, যা শিশুদের ক্রিয়েটিভিটি বাড়াতে অনেক বেশি সাহায্য করে। গল্পের মাধ্যমে শিশুদের সাথে মনস্তাত্ত্বিক সংযোগ স্থাপন করা যায় সবচেয়ে বেশি। তার কল্পনা শক্তি প্রখর হয় বহুগুণ। শিশুদের মধ্যে ভালো গুণাবলী তৈরি করা যায় গল্পের মাধ্যমে। আমাদের গল্প ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো গল্পের ভুবনে হোক বিচরণ। হ্যাঁ বন্ধুরা, তাই গল্পের শুরুতে চলো তাহলে আমরা পরিচিত হয়ে নেই। তোমরা সবার নাম এবং এলাকার নাম আমাদের কমেন্ট বক্সে এক্ষুনি জানিয়ে দাও। তাহলে আমরা একটু পরিচিত হয়ে নেই। বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় বন্ধু ভুলু। তোমাদের সাথে আমিও গল্প শুনবো। দেবস্মিতা কি গল্প বলবে সেই গল্প। তাহলে দেবস্মিতা, তুমি একটু আমাদের সাথে পরিচিত হয়ে নাও বন্ধুদের সাথে, তারপর আমি বলছি আমাদের সাথে কে কে জয়েন করেছে। মনে হয় একটু ইন্টারনেট সমস্যা করছে। ভুলু, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ দেবস্মিতা, আমি তোমাকে শুনতে পাচ্ছি। তুমি কি একটু পরিচিত হয়ে নেবে বন্ধুদের সাথে? হ্যাঁ 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 বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের গল্প ক্লাসে গল্প পড়তে। আমি তোমাদের দেবস্মিতা মিস। আমার নাম দেবস্মিতা দে, আর আমি গল্প পড়ছি চট্টগ্রাম থেকে। আমাদের সাথে অলরেডি জয়েন করেছে, পূর্ণতা জয়েন করেছে, তারপর আমাদের সাথে রাইসা জয়েন করেছে দিনাজপুর থেকে, রোদসী জয়েন করেছে খুলনা থেকে, আহ হামিশা জয়েন করেছে খুলনা থেকে, আহ তারপর হ্যাঁ পূর্ণতা জয়েন করেছে ধানমন্ডি থেকে। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। তাহলে আমরা চলে যাই আমাদের মূল অংশে। চলো দেবস্মিতা, মূল অংশে চলে যাই। চলো, আমাদের গল্প শুরু করার আগে তোমাদের নিয়মাবলীগুলো বলে দেই। 1, আমাদের গল্প খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। 2, আমি গল্প থেকে প্রশ্ন করলে
আমাকে কমেন্ট করে জানাতে হবে। আমাদের এক নতুন বন্ধু জয়েন করেছে, বন্ধুর নাম হচ্ছে মাহিনুর সাইফ। আমার আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি এখান থেকে কি আমাদের কোনো ছোট্ট বন্ধু জয়েন করেছে? তাহলে তার নামটা লিখে দিলে আমাদের জন্য খুব সুবিধা হবে। গুলু, আমার বন্ধু মাহিনুর সাইফ জয়েন করেছে চট্টগ্রাম থেকে। আচ্ছা, তাহলে বন্ধু তুমি শুরু করো পড়া। হ্যাঁ, শুরু করছি তাহলে। আজ আমি যে গল্পটি পড়তে চলেছি সে গল্পটির নাম তত্ত্বচান। গল্পটি লিখেছে তেতসুকো কুরোয়ানাগি এবং অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। তত্ত্বচান গল্পটি থেকে দুটি অংশ আজকে আমরা পড়ব। গল্পটি শুরু করার আগে তোমাদের আমরা তত্ত্বচান সম্পর্কে কিছু কথা বলে দিই। এক দেশে ছিল এক ছোট্ট মেয়ে। সে ছিল ভারী চঞ্চল আর দুষ্টু। মা বাবা আর পোষা কুকুর রকির সঙ্গে সে বাস করত জাপানের পাহাড় ঘেরা এক শহরে। সেই মেয়েটির নাম তত্ত্বচান। খুব দুষ্টু হওয়ায় তত্ত্বচানকে কোনো স্কুলে রাখতে চাইতো না। নিরুপায় হয়ে তার মা তাকে নিয়ে গেল তোমই গাকুয়েন নামে এক আজব স্কুলে। সেই দুষ্টু মেয়েটি আর সেই আজব স্কুলের গল্প, এ দুটো নিয়েই জাপানি লেখক তেতসুকো কুরোয়ানাগির বিশ্বখ্যাত উপন্যাস তত্ত্বচান জানালা ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা। বইটির কাহিনীর সঙ্গে মিল রেখে চমৎকার সব ছবি এঁকেছে চিহিরো ইবাসাকি। বইটি বাংলায় অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে শুনেছো তো? তাহলে আমাদের আজকের প্রথম প্রশ্নের উত্তরটি দিয়ে দাও। আমাদের প্রশ্নটি হলো, আমাদের আজকের গল্পের নাম কি? বন্ধুরা, আমরা একটু দেখতে চাই যে তোমরা আসলে আমাদের গল্পের নামটি শুনেছো কিনা। তাহলে আমার বন্ধু মাহি, রাইসা, পূর্ণতা, হামিশা, রোদসী, ঝটপট আমাদেরকে জানিয়ে দাও আজকে আমরা যে গল্পটি পড়ছি গল্পটির নাম কি। আমি দেখতে চাই বন্ধুরা তোমাদের নামটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো কিনা। আমার বন্ধু রোদসী অলরেডি জানিয়ে দিয়েছে তত্ত্বচান। থ্যাংক ইউ রোদসী। আমার বন্ধু পূর্ণতা জানিয়েছে তত্ত্বচান। থ্যাংক ইউ পূর্ণতা। আমি আরো কয়েকজন বন্ধুর জন্য অপেক্ষা করছি। আমার বন্ধু মাহি জানিয়েছে তত্ত্বচান। থ্যাংক ইউ মাহি। আমার বন্ধু রাইসাও জানিয়েছে তত্ত্বচান। থ্যাংক ইউ রাইসা। আনিকা এবং রোদসী, তোমরা তোমাদের অন্য বন্ধুদেরকেও কিন্তু জানাতে পারো যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? ইয়েস, আমাদের উত্তর তত্ত্বচান। তাহলে বন্ধুরা আমরা পরবর্তী অংশে চলে যাই। আজ আমরা পড়ব গল্পের প্রথম দুটি অংশ। দুটি অংশের নাম হলো, এক রেল স্টেশন এবং দুই জানালা ধরে দাঁড়িয়ে থাকা মেয়েটি। আমাদের গল্পে পাঁচটি চরিত্র রয়েছে। চরিত্রগুলো হলো, এক তত্ত্বচান, দুই মা, তিন শিক্ষক, চার টিকিট চেকার, পাঁচ বাজনাওয়ালা। আর আমাদের গল্পটি সংগঠিত হয়েছে, মানে গল্পটির স্থান হলো রেল স্টেশন এবং শ্রেণীকক্ষ। চলো তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের আমাদের গল্প তত্ত্বচান। প্রথম অংশ, রেল স্টেশন। ওই মাঝের ট্রেনটা জিওগাগোকা স্টেশনে পৌঁছলে ওরা প্ল্যাটফর্মে নেমে পড়লো।
মা তত্ত্বচানের হাত ধরে গেটের দিকে এগিয়ে গেলেন। গেটে সব যাত্রীকে টিকিট জমা দিতে হয়, কিন্তু জীবনের প্রথম ট্রেনের টিকিটটা হাতছাড়া করার মোটেও ইচ্ছা ছিল না তত্ত্বচানের। আমি এটা রাখতে পারি না? টিকিট চেকারের কাছে জানতে চাইলো। না, এটা রাখা যাবে না বলে চেকার বাবু ওর টিকিটটা নিয়ে নিলেন। পাশেই রাখা ছিল টিকিট ভর্তি একটা বাক্স। সেটার দিকে দেখিয়ে তত্ত্বচান বলল, সব তোমার? আমার নয়, সব এই রেল স্টেশনের। বাকি যাত্রীদের হাত থেকে টিকিটগুলো প্রায় ছিনিয়ে নিতে নিতে চেকার বাবু বললেন, ও। তত্ত্বচান খানিকটা বাক্সটার দিকে হা করে তাকিয়ে থাকার পর বলল, বড় হয়ে আমি ট্রেনের টিকিট বিক্রি করব। শুনেছো বন্ধুরা, তত্ত্বচান কি বলল? তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন, বড় হয়ে তত্ত্বচান কি হতে চায়? তোমরা ঝটপট আমাদেরকে কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দাও। বন্ধুরা, তাহলে জানিয়ে দাও বড় হয়ে তত্ত্বচান কি হতে চায়। তত্ত্বচান টিকিট চেকারের কাছে যখন বলল টিকিটগুলা কি আমি নিতে পারি, তখন যখন টিকিট চেকার বলল না, একদম নিতে পারবে না, তখন তত্ত্বচান কি বলল? যে বড় হয়ে আমি কি হব? ঝটপট জানিয়ে দাও। তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে গল্প শুনবে, তাহলেই ঝটপট প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। আমার বন্ধু জাহিন বগুড়া থেকে জয়েন করে ফেলেছে এবং রোদসী জানিয়ে দিয়েছে টিকিট বিক্রেতা হতে চায়। থ্যাংক ইউ রোদসী। আমার বন্ধু রোদসী প্রায় সব ক্লাসেই ঝটপট অ্যান্সার দিয়ে দেয়। রোদসীর মতো আমি চাই আমার অন্য বন্ধুরাও ঝটপট আমাকে অ্যান্সার দিয়ে দাও যে বড় হয়ে তত্ত্বচান কি হতে চায়। আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব। আমি জানি আমার বন্ধু রোদসীর মতো তোমরা সবাই অ্যান্সার দিয়ে দিবে ঝটপট। আমার বন্ধু রাইসা বলেছে টিকিট বিক্রেতা। থ্যাংক ইউ রাইসা। আমার বন্ধু হামিশা বলেছে টিকিট বিক্রেতা। থ্যাংক ইউ হামিশা। তাহলে আমরা অ্যান্সারটা কি দেখে নিব? আমার বন্ধু পূর্ণতা বলেছে টিকিট বিক্রেতা। থ্যাংক ইউ পূর্ণতা। তাহলে আমরা পরের অংশে চলে যাই। উত্তর হচ্ছে ট্রেনের টিকিট বিক্রেতা, মানে বিক্রি করতে চায়। বন্ধুরা, তোমাদের যারা অ্যান্সার দিয়েছো সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে দেবস্মিতা, আমরা পরের অংশে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, আমরা পরের অংশে চলে যাই। খুব মনোযোগ দিয়ে তোমরা শোনো। এতক্ষণে চেকার বাবু একটু চোখ তুলে তাকালেন। আমার ছোট ছেলেও তো স্টেশনে কাজ করতে চায়, ভালোই হবে, তোমরা তাহলে একসঙ্গে কাজ করতে পারবে। তত্ত্বচান একটু সরে দাঁড়িয়ে ভালো করে চেকার বাবুকে দেখে নিল। গোল গাল, চোখে চশমা, বেশ ভালো মানুষ, ভালো মানুষ চেহারা। কোমরে হাত দিয়েও কি যেন ভাবতে লাগলো। তা তোমার ছেলের সঙ্গে আমি কাজ করতেই পারি, কিন্তু সেসব নিয়ে পরে ভাবা যাবে। এখন আমার খুব তাড়া, আমি এখন নতুন স্কুলে যাচ্ছি কিনা। মা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। বড় হয়ে আমি টিকিট বিক্রি করব। দূর থেকে চিৎকার করে মাকে খবরটা জানিয়ে দিল তত্ত্বচান। তারপর এক ছুটে মায়ের কাছে পৌঁছে গেল। ওর কথায় মা একটুও অবাক হলেন না, কেবল বললেন, তুমি না গুপ্তচর হবে বলেছিলে?
বন্ধুরা সবাই মনোযোগ দিয়ে শুনেছো দেবস্মিতা, তো? তুমি কি শেষের পার্টটা একটু হ্যাঁ, পড়বে আবার? হ্যাঁ, আবার পড়বো। মা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তখন তোত্তচান বলল, বড় হয়ে আমি টিকিট বিক্রি করব। দূর থেকে চিৎকার করে মাকে খবরটা জানিয়ে দিল তোত্তচান। তারপর এক ছুটে মায়ের কাছে পৌঁছে গেল। ওর কথায় একটু অবাক হলেন না মা, কেবল বললেন, তুমি না গুপ্তচর হবে বলেছিলে। বুঝতে পেরেছো বন্ধুরা, মা কি বলল? মা বললেন, তুমি না গুপ্তচর হবে বলেছিলে। তাহলে বন্ধুরা, আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, টিকিট বিক্রেতা হওয়ার আগে তোত্তচান কি হতে চেয়েছিল? ঝটপট 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দাও আমাদের, যে টিকিট বিক্রেতা হওয়ার আগে তোত্তচান কি হতে চেয়েছিল। আমার বন্ধু রাইসা, জাহিন, রোদেলা, পূর্ণতা, হানিশা, রোদসী, সবাই ঝটপট জানিয়ে দাও, টিকিট বিক্রেতা হওয়ার আগে তোত্তচান কি হতে চেয়েছিল। আমরা দেখতে চাই তোমরা কেমন মনোযোগ দিয়ে গল্প শুনছো। আমার বন্ধু রোদসী জানিয়ে দিয়েছে গুপ্তচর। থ্যাংক ইউ রোদসী। আমি দেখতে চাই আমার বন্ধু রোদসীর মতো আর কে কে আমাকে অ্যান্সার দেয়। আমার বন্ধু রাইসা বলেছে গুপ্তচর। থ্যাংক ইউ রাইসা। আমার বন্ধু, হ্যাঁ, রাইসা বলেছে গুপ্তচর। আমার বন্ধু হামিশা বলেছে গুপ্তচর। আমার বন্ধু জাহিন বলেছে গুপ্তচর। আমার বন্ধু পূর্ণতা বলেছে গুপ্তচর। থ্যাংক ইউ বন্ধুরা, তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। পূর্ণতাও বলেছে গুপ্তচর। ইয়েস বন্ধুরা, আমাদের উত্তর গুপ্তচর। নবনীতা আমাদের সাথে জয়েন করেছে। হ্যালো নবনীতা, হাউ আর ইউ? তাহলে আবার পরের অংশে চলে যাই দেবস্মিতা। হ্যাঁ বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনো, আমি পরের অংশে চলে যাচ্ছি। মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে তোত্তচানের মনে পড়ে গেল যে গত পরশু দিন পর্যন্ত ও ঠিক করে রেখেছিল বড় হয়ে গুপ্তচর হবে। কিন্তু এক বাক্স টিকিটও কি কম মজার ব্যাপার। হঠাৎ ওর মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। মায়ের মুখের দিকে তাকিয়ে বেশ জোরে জোরে বলল, ধরো এমনিতে আমি টিকিট বিক্রি করি, কিন্তু আসলে আমি একজন গুপ্তচর। এই কথার কোনো উত্তর দিলেন না মা। ফুল লাগানো ফেস্টের টুপির তলায় ওর মিষ্টি মুখখানা বেশ চিন্তিত দেখাচ্ছিল। মা ভাবছিলেন, নতুন স্কুলে না নেয় যদি তোত্তচানকে। এদিকে মেয়ে তো দিব্যি আপন মনে বক বক করতে করতে সামনে লাফিয়ে লাফিয়ে চলেছে। ও বেচারা মায়ের দুর্ভাবনার কথা কি জানে? তাই মায়ের চোখে চোখ পড়া মাত্রই আবার তোত্তচান বলে উঠল, না না মা, আমি সব ঠিক করে ফেলেছি। আমি রাস্তার বাজনাওয়ালাদের দলে বাজনা বাজাতে চাই। সেই যে যারা নতুন নতুন দোকানের জন্য রাস্তায় রাস্তায় বিজ্ঞাপন করে বেড়ায়, ওদের সঙ্গে বাজাবো আমি। বন্ধুরা তোমরা সবাই কি মনোযোগ দিয়ে অদ্ভুত শুনেছো তো? ব্যাপার! বন্ধুরা দেখো, তোত্তচান হ্যাঁ, প্রথমে টিকিট বিক্রেতা হতে চাইলো, তার আগে সে আবার গুপ্তচর হতে চাইতো, এখন আবার সে বলছে সে বাজনাওয়ালা হতে চায়। বন্ধুরা, তোমরা কি হতে চাও? তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নটি হচ্ছে,
সব শেষে তত্ত্বচান কি হবে বলে ঠিক করলো? বন্ধুরা, 10 সেকেন্ডের মধ্যে ঝটপট জানিয়ে দাও, সব শেষে তত্ত্বচান কি হবে বলে ঠিক করলো? নবনীতা, আমি ভালো আছি। আর তুমি ভালো আছো জেনে আমার অনেক ভালো লাগছে। বন্ধুরা, আমাদের 4 নম্বর প্রশ্ন, সবশেষে কি হবে বলে ঠিক করলো? আমি দেখতে চাই রোদসির আগে কি অ্যান্সার করতে পারে। অপেক্ষা করছি বন্ধুরা। তোমরা অ্যান্সার না করলে কিন্তু গল্প সামনে এগোবে না। ঝটপট অ্যান্সার করে দাও। রাইসা বলেছে বাজনাওয়ালা। থ্যাংক ইউ রাইসা। নবনীতা বলেছে বাজনাওয়ালা। থ্যাংক ইউ নবনীতা। জাহিন বলেছে বাজনাওয়ালা। থ্যাংক ইউ জাহিন। রোদেলা, জাহিন আজকে কি তোমার সাথে রোদেলা আছে? রোদসী বলেছে বাজনাওয়ালা। থ্যাংক ইউ রোদসী। তাহলে আমরা উত্তরটা দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, সঠিক উত্তর বাজনাওয়ালা। আমার বন্ধু পূর্ণতাও লিখেছে বাজনাওয়ালা। থ্যাংক ইউ পূর্ণতা। তোমার উত্তরও সঠিক হয়েছে। তাহলে পরের অংশে চলে যাই বন্ধুরা। মা অসহায়ভাবে বললেন, বেশ, ঠিক আছে, কিন্তু এবার আর একটাও কথা নয়। এখন আমাদের যেতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। নতুন স্কুলের হেডমাস্টার অপেক্ষা করে আছেন না। তাই আর কথা না বলে তুমি বরং একটু পথের দিকে তাকিয়ে ভালো করে হাঁটো, কেমন? একটু দূরেই একটা স্কুলের উঁচু গেট ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। এরপর আমরা গল্পের দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। জানলা ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা। যদিও দত্তচান মাত্র কিছুদিন হলো স্কুলে ভর্তি হয়েছে, তবু এরই মধ্যে আগের স্কুল ওকে তাড়িয়ে দিয়েছে। মায়ের তাই খুব চিন্তা। ক্লাস 1 থেকেই ছাঁটাই, ভাবো একবার। এই তো গত সপ্তাহের কথা। দত্তচানের ক্লাসের দিদিমণি মাকে ডেকে পাঠিয়েছিলেন স্কুলে। মহিলা সোজা কথার মানুষ। আপনার মেয়ে আমার গোটা ক্লাসকে বিরক্ত করে। আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি ওকে অন্য স্কুলে দিন। মিষ্টি চেহারার দিদিমণিকে দেখে মনে হচ্ছিল উনি যেন হাল ছেড়ে দিয়েছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে দিদিমণি বললেন, আমি সত্যি ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। মা আচমকা এমন একটা কথা শুনে বেশ ঘাবড়ে গেলেন। দত্তচান করেটা কি যে গোটা ক্লাস থাকতে বিরক্ত হয়? বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে শুনেছো তো? ক্লাসের দিদিমণি দত্তচানকে নিয়ে তার মায়ের কাছে নালিশ করেছে যে তাকে যাতে অন্য কোনো স্কুলে নিয়ে যায়। তাই মা অনেক বিরক্ত। মাও খুব ঘাবড়ে গিয়েছে যে কি করা যাবে মেয়েটাকে নিয়ে। তাহলে আমাদের পরের প্রশ্ন, মা কি শুনে ঘাবড়ে গেলেন? বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যখন তত্ত্বচান এর মাকে ম্যাডাম স্কুলে ডেকে নিয়ে গেলেন, দিদিমণি ডেকে নিয়ে গেলেন, তখন দিদিমণি কি বললেন যে তত্ত্বচানের মা ঘাবড়ে গেলেন, মানে ভয় পেয়ে গেলেন? তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, যাতে আমরা বুঝতে পারি তোমরা গল্পটা ঠিক মতো বুঝতে পারছো কিনা। তোমরা যদি ঝটপট কমেন্ট করো আমাদের খুব ভালো লাগে, আমি অনেক খুশি হয়ে যাই। মা কি শুনে ঘাবড়ে গেলেন? আমি দেখতে চাই এবার রোদসী অ্যান্সার করে আগে, নাকি হামিশা, নাকি রাইসা, নাকি জাহিন, নাকি পূর্ণতা, নাকি নবনীতা?
বন্ধুরা, তোমাদের যদি কোনো অংশ বুঝতে কষ্ট হয় আমাদেরকে কিন্তু আবার রিপিট করতে বলতে পারো যে আমি এই অংশটি বুঝতে পারিনি, আবার একবার শুনতে চাই। আমরা অপেক্ষা করছি। তাহলে দেবস্মিতা, তুমি কি আরেকবার একটু লাস্টের অংশটুকু পড়বে? হুম। আমার বন্ধু রোদসী, হ্যাঁ, আবার বলো বলেছে। আমি আবার পড়ছি বন্ধুরা। জানলা ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা। যদিও দত্তচান মাত্র কিছুদিন হলো স্কুলে ভর্তি হয়েছে, তবু এর আগেই তবুও এর আগের স্কুল তাকে তাড়িয়ে দিয়েছে। মায়ের তাই খুব চিন্তা, ক্লাস 1 থেকেই ছাঁটাই। ভাবো একবার। বুঝেছো বন্ধুরা? আমাদের তত্ত্বচান নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু এর আগের স্কুল কিন্তু ওকে তাড়িয়ে দিয়েছিল। তাই তার মায়ের খুব চিন্তা হচ্ছে। এই তো গত সপ্তাহের কথা। তত্ত্বচানের ক্লাসের দিদিমণি মাকে ডেকে পাঠিয়েছিলেন স্কুলে। মহিলা সোজা কথার মানুষ। আপনার মেয়ে আমার গোটা ক্লাসকে বিরক্ত করে। আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি ওকে অন্য স্কুলে দিন। মিষ্টি চেহারার দিদিমণি দেখে মনে হচ্ছিল উনি যেন হাল ছেড়ে দিয়েছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে দিদিমণি বললেন, আমি সত্যিই ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। মা আচমকা এমন একটা কথা শুনে বেশ ঘাবড়ে গেলেন। তত্ত্বচান করেটা কি যে গোটা ক্লাস তাতে এতই বিরক্ত হয়? তাহলে বন্ধুরা, আমাদের প্রশ্ন ছিল মা কি শুনে ঘাবড়ে গেলেন। আমার বন্ধু নবনীতা জানিয়েছে তত্ত্বচানের নামে নালিশ শুনে মা ঘাবড়ে গেলেন। থ্যাংক ইউ নবনীতা, তোমাকে অ্যান্সার করার জন্য। আমার বন্ধু জাহিন জানিয়েছে আমি ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। এটা দিদিমণি বলেছিল। থ্যাংক ইউ জাহিন। আমার আরেক বন্ধু জায়ান জয়েন করেছে। কোনো সমস্যা নেই জায়ান, দেরি হয়েছে, এখন আমাদের গল্প শুনে ঝটপট অ্যান্সার দিয়ে দাও। আমার বন্ধু রোদসী জানিয়েছে আমি সত্যি ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। ওয়াও, আমার বন্ধুরা কিন্তু খুব মনোযোগ দিয়ে গল্প শুনছে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা উত্তরটা দেখে নেই যে মা কি শুনে ঘাবড়ে গিয়েছিলেন। দিদিমণির নালিশ শুনে। বন্ধুরা, তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আবারও খুব মনোযোগ দিয়ে দেবস্মিতার গল্প শুনি। হ্যাঁ বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শোনো। দিদিমণির চোখের পাতা কাঁপতে থাকে। একটু বুঝি ভয় পেয়েছেন। মাথার ছোট করে ছাঁটা চুলে হাত বুলিয়ে নিয়ে মহিলা ব্যাপারটা বোঝাতে শুরু করেন। হয় কি, ও দিনের মধ্যে 1000 বার ডেস্কের ডালাটা তোলে আবার নামিয়ে রাখে। বুঝতে পারছো বন্ধুরা? দিদিমণি তত্ত্বচানের মাকে বুঝিয়ে বলছেন উনি কেন তত্ত্বচানের উপর বিরক্ত। তত্ত্বচান দিনের মধ্যে 1000 বার ডেস্কের ডাল তোলে আবার নামিয়ে রাখে। আমি ওদের বলেছি যে মিছিমিছি কেউ ডেস্কের ডালা খুলবে না, বন্ধ করবে না। যদি কিছু রাখার বা বের করার প্রয়োজন হয় তাহলেই তোমরা খুলবে। আপনার মেয়ে হয় কিছু না কিছু ঢোকাচ্ছে, নয়তো বের করছে। খাতা, পেন্সিল, পেন্সিলের বাক্স, পড়ার বই ঢোকাচ্ছে, বের করছে। ধরুন আমি বর্ণপরিচয় শেখাচ্ছি আর ওরা অক্ষর লিখতে শিখছে। আপনার মেয়ে প্রথমে ডেস্কের ডালা খুলবে, খাতা বের করবে, তারপর দুম করে ডালাটা বন্ধ করবে। তারপর ডালা খুলে মাথাটা ভিতরে ঢুকিয়ে একটা পেন্সিল বের করবে, ফের ডালা বন্ধ করে হয়তো একটা অক্ষর লিখলো। তারপর লেখাটা যদি কোনো কারণে ভুল বা খারাপ হয়ে যায় তাহলে আবার ডেস্ক খুলে রাবার বের করে, ডালা বন্ধ করে, অক্ষরটা মোছে, ডালা খুলে, রাবার
ঢুকিয়ে রাখে, ডালা বন্ধ করে, সব কিছুই চলতে থাকে খুব দ্রুত গতিতে। এবার প্রথম অক্ষরটা লেখার পর সবকটা জিনিস ও একে একে ডেস্কের ভিতর ঢুকিয়ে রাখবে। ডালা খোলো, পেন্সিল ঢোকাও, ডালা বন্ধ, আবার খোলো, এইবার খাতা, তারপর বন্ধ, এরপর দ্বিতীয় অক্ষর, আবার খোলা, বন্ধ, খোলা, বন্ধ। প্রথমে খাতা বেরোবে, তারপর পেন্সিল, তারপর রাবার। আমার মাথাটা যেন ঝিমঝিম করে, কিছু বলতেও পারি না, কারণ ও তো আসলে প্রতিবারই কোনো না কোনো কাজে ডেস্ক খুলছে আর বন্ধ করছে। দিদিমণির চোখের পাতা আরোই কাঁপতে থাকে, যেন কথা বলতে বলতে উনি পুরো ঘটনাটা আবার চোখের সামনে ঘটতে দেখে। দেবস্মিতা, বন্ধুরা, আমার দুজন তোমরা নতুন বুঝতে বন্ধু পারছো তো? জয়েন করেছে, একজন রাফান আর একজন তামিমা। ওয়েলকাম বন্ধুরা আমাদের গল্পের ক্লাসে। তোমরা আশা করছি গল্পগুলো খুব মনোযোগ দিয়ে শুনছো। তাহলে এই পর্যন্ত আমরা কি দেখলাম? তত্ত্বচান ক্লাসে কি করে? ডেস্ক একবার খুলে একবার বন্ধ করে, একবার বই বের করে, একবার পেন্সিল বের করে, একবার রাবার বের করে। তাহলে এই পার্টটা কি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, নাকি আরেকবার এই পার্টটা আমাদের পড়তে হবে বন্ধুরা? আমরা তাহলে প্রশ্নে চলে যাই। প্রশ্ন করলেই বোঝা যাবে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনেছে কিনা। আমাদের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, তথ্যচান ক্লাসে কি বারবার খোলে আর বন্ধ করে? আমি জানি এই প্রশ্নটার অ্যান্সার আমার বন্ধুরা ঝটপট দিয়ে দিতে পারবে, যে তথ্যচান ক্লাসে কি বারবার খুলে আর বন্ধ করে। হুম। পূর্ণতা বলেছে হুম, মানে পূর্ণতা তুমি কি বুঝতে পেরেছো? আহ জায়ান বলেছে ডেস্কের ডালা। থ্যাংক ইউ জায়ান। তত্ত্বচান ক্লাসে কি বারবার খোলে আর বন্ধ করে? আমার বন্ধু জায়ান জানিয়েছে ডেস্কের ডালা। অন্য বন্ধুরা কি বলে আমরা এখনই জানবো। বন্ধুরা ঝটপট 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দাও। রোদসী বলেছে ডেস্ক, জাহিন বলেছে ডেস্কের ডালা। থ্যাংক ইউ বন্ধুরা। আমি অন্য বন্ধুদের জন্য ওয়েট করছি। নবনীতা বলেছে ডেস্কের ডালা, রোদসী বলেছে ডেস্কের ডালা, রাফান বলেছে ডেস্ক। থ্যাংক ইউ রাফান। রাইসা বলেছে ডেস্কের ডালা। পূর্ণতাও বলেছে ডেস্ক। থ্যাংক ইউ পূর্ণতা। তাহলে আমরা উত্তরটা দেখে নেই। ইয়েস বন্ধুরা, ডেস্কের ডালা। তাহলে বন্ধুরা আমরা পরের অংশে চলে যাই। রাফান বলেছে হ্যাঁ ডেস্কের বন্ধুরা, ডালা। থ্যাংক ইউ রাফান। হ্যাঁ পরের অংশ পড়ছি, খুব মনোযোগ দিয়ে শুনবে। মা হঠাৎ বুঝতে পারলেন তত্ত্বচান কেন এতবার ডেস্কের ডালা খোলে আর বন্ধ করে। প্রথম দিন স্কুল থেকে ফিরে তত্ত্বচান খুব খুশি হয়ে বলেছিল, স্কুলটা কি ভালো, বাড়ির ডেস্কের ড্রয়ার গুলো তো টেনে টেনে খুলতে হয়, কিন্তু জানো স্কুলের ডেস্কটার একটা ঢাকনা আছে, একটা বাক্সের মতো, তার ভেতরে তুমি কত কি রাখতে পারো। সুন্দর না ডেস্কটা? মা বেশ দেখতে পাচ্ছিলেন তত্ত্বচান খুশি মনে ডেস্কের ডালাটা খুলছে আর বন্ধ করছে, বন্ধ করছে, খুলছে। এর মধ্যে তো তেমন কোনো দুষ্টুমিই খুঁজে পেলেন না মা। তাছাড়া কদিন বাদে প্রথম চমকটা কেটে গেলেই তো এটা আর করবে না ও। তবু মা দিদিমণিকে বললেন, আমি ওর সঙ্গে এ নিয়ে কথা বলবো। দিদিমণির গলা এবার একটু চড়ে গেল। এটুকু হলে তো আমি কিছুই মনে করতাম না।
মা ভীত হয়ে দিদিমণির দিকে তাকালেন। যখন ও ডেস্ক নিয়ে খেলে না, তখন ঠায় দাঁড়িয়ে থাকে, যতক্ষণ ক্লাস থাকে বা ক্লাস চলে ততক্ষণ। দাঁড়িয়ে থাকে কোথায়? মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। জানলার ধারে, দিদিমণি বিরক্ত গলায় বললেন। জানলায় দাঁড়িয়ে থাকে? কেন? মা কিছুই বুঝতে পারছিলেন না। দিদিমণি বললেন, যাতে ও রাস্তার ওই বাজনাওয়ালাদের ডাক দিতে পারে। দিদিমণির গলা এবার আরো তীক্ষ্ণ হয়ে উঠেছে। তাহলে বন্ধুরা, তত্ত্বচানের নামে প্রথম নালিশ ছিল তত্ত্বচান শুধু ডেস্ক বন্ধ করে আর খোলে। এরপর দিদিমণি বললেন, শুধু কি এটা, তত্ত্বচান পুরো ক্লাস জানালার কাছে দাঁড়িয়ে থাকে। তো জানালার কাছে দাঁড়িয়ে তত্ত্বচান কি করে? বাজনাওয়ালাদের ডাকে। ক্লাস থেকে বাজনাওয়ালাদের ডাকে, বুঝতে পারছো? তোমরা কি কখনো তত্ত্বচানের মতো জানালার ধারে দাঁড়িয়ে থাকো ক্লাসে? ক্লাসে পড়াশোনা না করে জানালা দিয়ে তাকিয়ে থাকো বন্ধুরা? তাহলে চলে যাই আমাদের এবারের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন, তত্ত্বচান সারাদিন কেন ক্লাসরুমের জানালায় দাঁড়িয়ে থাকে? ঝটপট 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দাও বন্ধুরা। তত্ত্বচান সারাদিন কেন ক্লাসরুমের জানালায় দাঁড়িয়ে থাকে? আমার বন্ধু পূর্ণতা বলেছে না, ও ক্লাসরুমে জানালায় দাঁড়িয়ে থাকে না। রাইসাও জানিয়েছে দাঁড়িয়ে থাকে না। থ্যাংক ইউ পূর্ণতা, রাইসা। আমার বন্ধু রোদসী অ্যান্সার দিয়েছে বাজনাওয়ালাদের জন্য। আমার বন্ধু জায়ান অ্যান্সার দিয়েছে যেন বাজনাওয়ালাদের ডাকতে পারে। থ্যাংক ইউ জায়ান, থ্যাংক ইউ রোদসী। পূর্ণতা, রাইসা, নবনীতা, রাফান সবাই অ্যান্সার দিয়ে দাও। নবনীতা বলেছে বাজনাওয়ালাদের ডাকার জন্য। থ্যাংক ইউ নবনীতা। আহ আমার বন্ধু রোদসীও বলেছে না, ও ক্লাসরুমের জানালায় দাঁড়িয়ে থাকে না। থ্যাংক ইউ বন্ধুরা জানানোর জন্য। যদি কেউ দাঁড়িয়ে থাকো সেটাও আমাদের জানাতে পারো যে হ্যাঁ আমি দাঁড়িয়ে থাকি তত্ত্বচানের মতো। আমার বন্ধু জায়ানও জানিয়েছে না আমি দাঁড়িয়ে থাকি না। থ্যাংক ইউ জায়ান। আর রাইসা বলেছে বাজনাওয়ালার জন্য। থ্যাংক ইউ রাইসা। বন্ধুরা ঝটপট জানিয়ে দাও, তত্ত্বচান সারাদিন কেন ক্লাসরুমের জানালায় দাঁড়িয়ে থাকে? জাহিন বলেছে বাজনাওয়ালাদের ডাকার জন্য। থ্যাংক ইউ জাহিন। আমরা আর কয়েক সেকেন্ড অপেক্ষা করব, এরপর আবার পরবর্তী অংশে চলে যাব গল্পের। তাহলে এখন আমরা অ্যান্সারটা দেখে নিচ্ছি। আম, আমার বন্ধু পূর্ণতা জানিয়েছে বাজনাওয়ালাদের জন্য। থ্যাংক ইউ পূর্ণতা। তুমি কি কখনোই ক্লাসরুমের জানালায় দাঁড়িয়ে থাকো না পূর্ণতা? আমার তো মনে হয় পূর্ণতা মাঝে মাঝে ক্লাসরুমের জানালায় দাঁড়িয়ে থাকে। আমার বন্ধু রাফান জানিয়েছে যেন বাজনাওয়ালাদের ডাকতে পারে। ওকে, থ্যাংক ইউ রাফান। আমরা তাহলে এখন অ্যান্সারটা দেখে নেই। ইয়েস বন্ধুরা, আমাদের সঠিক উত্তর হচ্ছে বাজনাওয়ালাদের ডাকার জন্য। তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। এবং তোমরা যে জানিয়েছো তোমরা ক্লাসে বাজনাওয়ালাদের ডাকো না, মানে জানালায় দাঁড়িয়ে থাকো না, সেজন্য অনেক ধন্যবাদ। আমার বন্ধু পূর্ণতা বলেছে না আমি দাঁড়িয়ে থাকি না। আমার বন্ধু আহ, জাহিন জানিয়েছে আমি মাঝে মাঝে জানালার দিকে তাকাই। ওকে, মাঝে মাঝে জানালার দিকে তাকাতে হবে তো, নীল আকাশ দেখতে হবে, পাখি দেখতে হবে। তাহলে না হলে কি পড়াশোনা হবে বলো? আমিও কিন্তু আমার ক্লাসে মাঝে মাঝে জানালার দিকে তাকাই বন্ধুরা। নবনীতা বলেছে না তাকায় না। রাফানও বলেছে না দাঁড়িয়ে থাকে না। ওকে বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ বন্ধুরা আমাদের আহ কমেন্ট করার জন্য। এবং পরবর্তী অংশে চলে যাচ্ছি এখন। পরবর্তী অংশ। ঘন্টাখানেক
ডেস্কের ডালা নিয়ে দুমদাম করার পর তত্ত্বচান উঠে দাঁড়িয়ে জানলার ধারে চলে যায়, গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। যেই না দিদিমণি ভাবতে শুরু করেছেন যে থাকুক ওখানে, যতক্ষণ যতক্ষণ চুপচাপ থাকে ততক্ষণই ভালো, অমনি তত্ত্বচান ঝলমলে পোশাক পরা পথ চলতি বাজনাওয়ালাদের একটা হাঁক দিয়ে বসে। ওদের ক্লাসরুমটা নিচতলায়, একেবারে রাস্তার উপরে। এই ব্যবস্থাটা তত্ত্বচানের খুব ভালো মনে হলেও এর জন্যেই দিদিমণির ঝামেলা হচ্ছিল বেশি। স্কুল আর রাস্তার মাঝখানে একটা মাত্র ঝোপের বেড়া, তাই ক্লাসের সব ছেলেমেয়েই চাইলে পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলতে পারে। তত্ত্বচানের ডাক শুনে বাজনাওয়ালার দল ওদের জানলায় এসে দাঁড়িয়ে পড়ে। দিদিমণির ভাষা অনুযায়ী এরপর তত্ত্বচান ক্লাসের সামনে ঘোষণা করে, ওরা সবাই এসে গেছে। অমনি গোটা ক্লাস এসে জানালায় ভিড় করে বাজনাদারদের হাঁক ডাক করতে শুরু করে। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো ঘটনাটা কি হচ্ছে? বন্ধুরা দেখেছো, তত্ত্বচান যখন বাজনাওয়ালাদের ডাকে, বাজনাওয়ালারা জানালায় দাঁড়িয়ে যায় এবং বাজনাওয়ালারা দাঁড়িয়ে যাওয়ার পর তত্ত্বচান ক্লাসের অন্য সব বন্ধুদের ডেকে জানালার কাছে হাজির করে। তখন সব বন্ধুরা একসাথে বাজনাওয়ালাদের সাথে গল্প শুরু করে দেয়। তোমরা কি কখনো এরকম করেছো গল্প ক্লাসরুমে বসে বাইরের লোকজনের সাথে? আমার মনে হয় আমার বন্ধু জাহিন, আমার বন্ধু আহ রাইসা এবং রোদসী মাঝে মাঝে ক্লাসরুম থেকে বাইরের লোকজনের সাথে একটু একটু কথা বলার চেষ্টা করে, তাই না বন্ধুরা? আমার বন্ধু পূর্ণতা রাফান বলেছে ইয়েস। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই বন্ধুরা। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বাজনাওয়ালা আসার পর তত্ত্বচান কি করে? আমাদের 6 নম্বর প্রশ্ন, বাজনাওয়ালা আসার পর তত্ত্বচান কি করে? ওকে, রাফান বলেছে না, সে কখনোই কথা বলে না। ঠিক আছে রাফান, আমি বুঝতে পেরেছি। পূর্ণতা বলেছে ইয়েস। হ্যাঁ, আমি বুঝতে পারছি পূর্ণতা মাঝে মাঝে বাইরের লোকজনের সাথে কথা বলে। আচ্ছা, নবনীতা বলেছে আমার এমন সিস্টেম নাই। ওকে। আহ রাইসা বলেছে না, আমি করি না। ওকে, ঠিক আছে রাইসা। তাহলে তোমরা আমাদের ঝটপট করে অ্যান্সার দিয়ে দাও, বাজনাওয়ালা আসার পর তত্ত্বচান কি করে? বাজনাওয়ালা আসার পর তত্ত্বচান কি করে? আমার বন্ধু জায়ান জানিয়েছে হাক ডাক শুরু করে। ওকে, আমার বন্ধু রোদসী বলেছে হাক ডাক শুরু করে। থ্যাংক ইউ জায়ান, রোদসী। বাজনাওয়ালা আসার পর তত্ত্বচান কি করে? আমার দুইজন বন্ধু অ্যান্সার করে ফেলেছে। আমার বন্ধু নবনীতা বলেছে সারা ক্লাসে ঘোষণা দিয়ে দেয়। ঠিক আছে বন্ধুরা। আহ ওকে, পূর্ণতা বলেছে না, আমি করি না। ওকে, থ্যাংক ইউ পূর্ণতা। আহ জাহিন বলেছে সবাইকে ডাকে। থ্যাংক ইউ জাহিন। আমি আরো কয়েকজন বন্ধুর অ্যান্সারের জন্য অপেক্ষা করছি। আর রোদসী বলেছে আমি করি না, আমি টিফিনের সময় বাইরে কথা বলি। আচ্ছা, আমার বন্ধুরা কিন্তু খুব মনোযোগ দিয়ে ক্লাস করে, যেমন আমাদের ক্লাসগুলো করে ঠিক তেমনি। ভেরি গুড বন্ধুরা। আমার বন্ধু রাইসা জানিয়েছে হাক ডাক শুরু করে। ওকে, আমরা উত্তরটা দেখে নেই। ক্লাসের অন্য সবাইকে ডেকে জানালার কাছে নিয়ে যায়, মানে হাক ডাক শুরু করে। তোমরা যারা অ্যান্সার করেছো সবার অ্যান্সার সঠিক হয়েছে বন্ধুরা। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই দেবস্মিতা। হ্যাঁ বন্ধুরা, পরবর্তী অংশ শুরু করছি। তত্ত্বচান বলে, বাজাও না। যদিও সাধারণত কোনো স্কুলের
পাশ দিয়ে যাবার সময় ওরা শব্দ করে না। তবু তত্ত্বচানের আবদার শুনে বাজনাওয়ালারা বাঁশি, ঢোল, কাসর, ঘন্টা বাজিয়ে দিব্যি ঝমঝম একটা সুর তুলে ফেলে। তখন দিদিমণির শান্ত হয়ে অপেক্ষা করা ছাড়া কোনোই উপায় থাকে না। বুঝতে পেরেছো বন্ধুরা? বাজনাওয়ালারা যদি না বাজায়, তখন কিন্তু তত্ত্বচান তাদেরকে বলে, তোমরা বাজাচ্ছ না কেন, বাজাও। আচ্ছা, তারপরে বাজনা শেষ হলে পরে বাজনাদাররা চলে যায়। ছেলে মেয়েরাও সবাই যে যার জায়গায় ফিরিয়ে যায়, তত্ত্বচান ছাড়া। দিদিমণি যখন ওকে জিজ্ঞেস করেন, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো যে, তখন তত্ত্বচান খুব গম্ভীর ভাবে উত্তর দেয়, আর তো আসতে পারে, তাছাড়া যারা চলে গেল তারাই যদি ফিরে আসে আর আমরা যদি ওদের দেখতে না পাই, তাহলে সেটা খুবই বাজে ব্যাপার হবে। দিদিমণি এবার মায়ের দিকে ফিরে খুব আবেগের সঙ্গে বললেন, আপনি বুঝতে পারছেন তো এই সব কারণে কি সাংঘাতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। মায়েরও মহিলার জন্য বেশ খারাপ লাগছিল। এমন সময় দিদিমণি গলাটা আরো সরু করে বলতে শুরু করলেন, তাছাড়া আর কি করে তত্ত্বচান? মা এবার হতাশ গলায় বললেন, আর কি, আমি যদি ওর কীর্তির হিসেব দিতে পারতাম তাহলে ওকে এই স্কুল থেকে নিয়ে যেতে বলতাম না। নিজেকে একটু সামলে নিয়ে দিদিমণি এবার সোজাসুজি মায়ের চোখের দিকে তাকালেন। গতকাল তত্ত্বচান তো রোজকার মতন জানলায় দাঁড়িয়েছিল। আমি ভাবছি বুঝি বাজনাদারদের জন্য অপেক্ষা করছে। এই ভেবে আমি আমার মতন পড়িয়েই চলেছি। এমন সময় হঠাৎ শুনি ও কাকে যেন বলছে, এই তোমরা কি করছো? যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে কাউকেই দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম ব্যাপার কি। এমন সময় ও আবার ডেকে উঠলো, কি করছো তোমরা? পথের কারোর সঙ্গে যে কথা বলছিল না, তা আমি বুঝতে পারছিলাম। বন্ধুরা, বন্ধুরা, তোমরা আমার মনোযোগ দিয়ে মনে হয় শুনেছো? দেবস্মিতা, তুমি কি এই অংশটি আবার পড়বে? হ্যাঁ, তাহলে যখন বাজনাদারদের বাজনা বাজানো শেষ হয়ে যায়, তখন কিন্তু বাজনাদাররা চলে যায় এবং ক্লাসের অন্যান্য ছেলে মেয়েরাও সবাই সবার টেবিলে গিয়ে বসে। কিন্তু আমাদের তত্ত্বচান সেই জানালার ধারেই কিন্তু দাঁড়িয়ে থাকে। তো সেটা দেখে দিদিমণি তত্ত্বচানকে জিজ্ঞাসা করলেন, এই তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো যে? তখন তত্ত্বচান খুব গম্ভীর ভাবে উত্তর দেয়, আর একটা দল তো আসতে পারে, তাছাড়া যারা চলে গেল তারাই যদি ফিরে আসে আর আমরা যদি ওদের দেখতে না পাই, তাহলে সেটা খুবই বাজে ব্যাপার হবে। দিদিমণি এবার মায়ের দিকে ফিরে খুব আবেগের সঙ্গে বললেন, আপনি বুঝতে পারছেন তো এই সব কারণে কি সাংঘাতিক বিশৃঙ্খলা হতে পারে। মায়েরও মহিলার জন্য বেশ খারাপ লাগছিল। এমন সময় দিদিমণি গলাটা আরো সরু করে বলতে শুরু করলেন, তাছাড়া আর কি করে তত্ত্বচান? মা এবার হতাশ গলায় বললেন, আর কি, আমি যদি ওর কীর্তির হিসাব দিতে পারতাম তাহলে ওকে স্কুল থেকে নিয়ে যেতে বলতাম না। নিজেকে একটু সামলে নিয়ে দিদিমণি এবার সোজাসুজি মায়ের চোখের দিকে তাকালেন। গতকাল তত্ত্বচান তো রোজকার মতন জানালায় দাঁড়িয়েছিল। আমি ভাবছি বুঝি বাজনাদারদের জন্য অপেক্ষা করছে, এই ভেবে আমি আমার মতন পড়িয়ে চলেছি। এমন সময় হঠাৎ শুনি তত্ত্বচান যেন কাকে বলছে, এই তোমরা কি করছো? যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। মানে বন্ধুরা, দিদিমণি তত্ত্বচানকে দেখলো, তত্ত্বচান তার সাথে জানি কথা বলছে, কিন্তু দিদিমণি দেখতে পাচ্ছিল না
কেউ আছে কিনা। দিদিমণি দেখতে পাচ্ছি ওইখানে কেউই নেই, কিন্তু তত্ত্বচান কথা বলেই চলেছে যে তোমরা কি করছো, বুঝতে পেরেছো? তাহলে আমাদের পরের প্রশ্ন, বাজনাওয়ালা বন্ধুরা চলে যাওয়ার পর তত্ত্বচান কি করে? তাহলে বন্ধুরা আমাদের 7 নম্বর প্রশ্ন, বাজনাওয়ালা চলে যাওয়ার পর তত্ত্বচান কি করে? বাজনাওয়ালারা চলে যাওয়ার পরও তত্ত্বচান কি করে বন্ধুরা আমাদেরকে জানিয়ে দাও। আমার বন্ধু জায়ান জানিয়েছে জানালার ধারে দাঁড়িয়ে কেউ একজনকে জিজ্ঞেস করছিল, এই তুমি এখানে কি করছো? থ্যাংক ইউ জায়ান। আহ, আমার বন্ধু পূর্ণতা একটা স্টিকার পাঠিয়েছে, থ্যাংক ইউ পূর্ণতা। ঝটপট অ্যান্সার দিয়ে দাও। আমার বন্ধু রোদসী বলেছে বাইরে কার সাথে কথা বলছিল, ওকে থ্যাংক ইউ রোদসী। আমার বন্ধু রাইসা জানিয়েছে রাইসা জ্বর এসেছে, তাই মানডেতে নাও আসতে পারে, কিন্তু চেষ্টা করবে। ওকে রোদসী, তুমি ভালো করে রেস্ট নাও, ওষুধ খাও। রাইসা, তুমি ভালো করে রেস্ট নাও। জাহিন জানিয়েছে জানালার কাছে দাঁড়িয়ে থাকে, থ্যাংক ইউ জাহিন। আমি আমার আরো দু একজন বন্ধুর কমেন্টের জন্য অপেক্ষা করছি, এরপর আমরা উত্তরটা দেখে নেব। বাজনাওয়ালারা চলে যাওয়ার পর তত্ত্বচান কি করে? আমার বন্ধু নবনীতা জানিয়েছে জানালার ধারে দাঁড়িয়ে বাইরে কথা বলছিল, ওকে থ্যাংক ইউ নবনীতা। তাহলে আমরা আমাদের অ্যান্সারটা দেখে নিই। জানালার কাছেই দাঁড়িয়ে থাকে, মানে সব বন্ধুরা ফিরে আসলেও তত্ত্বচান ঠিকই জানালার কাছে দাঁড়িয়ে থাকে। তাহলে পরের অংশে চলে যাই বন্ধুরা, তোমাদের সবার অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, চলো আমরা পরের অংশে চলে যাই। দিদিমণি বললেন, পথে কারোর সঙ্গে যে কথা বলছিল না তা আমি বুঝতে পারছিলাম, কারণ ও ওপরের দিকে তাকিয়ে কাকে যেন ডাকছিল। আমার একটু কৌতূহল হচ্ছিল, তাই কান খাড়া করে শোনার চেষ্টা করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। উত্তর না পেলে কি হবে, আপনার মেয়ে তো এক নাগাড়ে ডেকেই চলেছে, কি করছো, কি করছো, কি করছো। আমার পড়ানো ততক্ষণে মাথায় উঠেছে, তাই আমি জানালায় গিয়ে দেখার চেষ্টা করলাম কার সঙ্গে ও কথা বলছে। জানলা দিয়ে মুখ বের করে দেখি কি, এক জোড়া সোয়ালো পাখি কার্নিসের নিচটাতে বাসা বানাচ্ছে, আর তাদেরই ডেকে চলেছে ও। তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, যে আমাদের তত্ত্বচান এক জোড়া সোয়ালো পাখি যে জানালার নিচের কার্নিশ সেটাতে বসে বাসা বানাচ্ছিল। সেই সোয়ালো পাখিকে দেখেই আমাদের তত্ত্বচান জিজ্ঞেস করছে, কি করছো তোমরা? ভাবুন, ও সোয়ালো পাখিদের ডাকছিল। দেখুন, দিদিমণি বলল, আমি শিশুদের নিয়ে কাজ করি, ওদের মন আমি বেশ বুঝি। আমি জানি যে একটা শিশু সোয়ালো পাখিদের সঙ্গে কথা বলতে পারে, এটা অসম্ভব এমন কথা আমি বলছি না। তাই বলে ক্লাস চলার মধ্যেখানে সোয়ালো পাখিরা কি করছে কি করছে জিজ্ঞেস করাটা কি একটু বাড়াবাড়ি না? বন্ধুরা, দেখতে দেখেছো তোমরা তত্ত্বচান একটি শোয়ালো পাখির সাথে কথা বলছে। বন্ধুরা, তোমরা কি কখনো ক্লাসে বসে ক্লাসের জানালা দিয়ে বাইরে বসে থাকা পাখির সাথে কথা বলেছো? আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে তোমরা ক্লাসে বসে জানালা দিয়ে বাইরে পাখির সাথে কথা বলেছো কিনা। তোমরা তাহলে আমাদেরকে ঝটপট জানিয়ে দাও যে তোমরা কেউ বাইরে বসে থাকা পাখির সাথে কথা বলেছো কিনা। আমার মনে হচ্ছে আমার বন্ধু জাহিন অথবা রাইসা অথবা রোদসী
অথবা নবনীতা অথবা রাফান, কেউ হয়তো জানালা দিয়ে বাইরে বসে থাকা পাখির সাথে মিটিমিটি করে কথা বলে। আমার বন্ধু আহ নবনীতা জানিয়েছে না, করি না। ওকে। আমার বন্ধু রোদসী বলেছে না, রাইসা বলেছে না, আমার বন্ধু পূর্ণতা বলেছে জানালার কাছে দাঁড়িয়ে থাকে। ওকে। তাহলে আমার বন্ধুরা জানিয়েছে তারা কেউ পাখির সাথে কথা বলে না। তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই বন্ধুরা। আমাদের 8 নম্বর প্রশ্ন, দিদিমণি দত্তচানকে কোন পাখির সাথে কথা বলতে দেখলো? আমাদের উত্তরটা এখানে দেয়া আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে দিদিমণি তত্ত্বচানকে কোন পাখির সাথে কথা বলতে দেখলো? শোয়ালো পাখির সাথে। আমার বন্ধু জায়ান জানিয়েছে বলেছি বাসার জানালার বাইরে পাখি বিড়ালের সাথে। ওকে, আমার বন্ধু জায়ান শুধু পাখি না, বিড়ালের সাথেও কথা বলে। থ্যাংক ইউ জায়ান জানানোর জন্য। রাফান বলেছে ইয়েস, আমার বন্ধু রাফানও কথা বলেছে। শোয়ালো পাখি, আমার বন্ধু পূর্ণতাও কথা বলেছে জানালা দিয়ে পাখিদের সাথে। আমার বন্ধু হ্যাঁ রোদসী জানিয়েছে শোয়ালো পাখি। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই, দেখি আমাদের বন্ধু দত্তচান আর কি কি করে ক্লাসরুমে। বাজনাওয়ালাদের সাথে কথা বলে, শোয়ালো পাখির সাথে কথা বলে, ডেস্কের ডালা খুলে বন্ধ করে, আর কি কি করে যার কারণে দিদিমণি এত রাগ হয়। তাহলে দেবস্মিতা, আমরা আবার গল্প শুরু করি। হ্যাঁ, চলো তাহলে আমরা পরের অংশে চলে যাই। দিদিমণির কথা শুনে মা খুব দুঃখ পেলেন, কিন্তু মা দুঃখ প্রকাশ করতে যাবে এর আগেই দিদিমণি আবার শুরু করে দিলেন। ছবি আঁকার ক্লাসের ঘটনাটাই ধরুন না, আমি ওদের বলেছি জাপানের পতাকা আঁকতে, সবাই ঠিক মতো আঁকলো, কেবল আপনার মেয়ে শুরু করলো নৌবাহিনীর পতাকা আঁকতে। নৌবাহিনীর পতাকা মানে বুঝতে পারছেন তো, সেই যে সেখানে সূর্যের রশ্মি আঁকা যায়। ভাবলাম ঠিক আছে, আঁকছে আঁকুক, কিন্তু হঠাৎ ও পতাকার একটা ঝালর আঁকতে শুরু করলো। পতাকার ঝালর মানে খেলার দলের যেমনটা পতাকা হয় আর কি, কোথাও হয়তো ওরকম দেখে থাকবে, কিন্তু ও যে ঠিক কি করছে তা বোঝার আগে দেখলাম ওর হলুদ রং ছবির কাগজ ছাপিয়ে ডেস্কের উপর উপচে পড়ছে। বুঝতে পেরেছো বন্ধুরা? তত্ত্বচান যখন ছবি আঁকছিল, সেই ছবি রং করতে করতে তার খাতা থেকে সেই রং খাতার বাইরে ডেস্কের উপর উঠে গেল। আসলে পতাকায় তো কাগজের প্রায় সমস্তটাই ঢাকা পড়েছিল, এবার ঝালও রাখবে কোথায়। তাই হলুদ মোম রঙের পেন্সিলটা নিয়ে ও জোরে জোরে রেখা টানতে লাগলো পতাকার পাশে পাশে। মানে খাতাটা পুরোটাই সে পতাকা দিয়ে রং করে দিয়েছে, এরপর সে টেবিলের মধ্যে ঝালও রাখছে, একে সেখানে রং করছে। শেষে কাগজটা তোলার পর দেখা গেল যে ডেস্ক একেবারে হলুদ রঙে মাখামাখি হয়ে গেছে। শত চেষ্টা করেও সেই রং আমরা মুছতে পারিনি। ভাগ্যিস কেবল পতাকার 3 দিকে ঝালর ছিল, 4 দিকে না। মা ঘাবড়ে গিয়ে প্রশ্ন করলেন, 3 দিকে মানে? দিদিমণি যদিও বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন, তবুও মাকে কথাটা বুঝিয়ে বলতে তার আপত্তি ছিল না। বাম দিকে তো পতাকার খুঁটিটা ছিল, তাই কেবল 3 দিকেই ঝালর আঁকার জায়গা ছিল, খুঁটির দিকে তো আর ঝালর থাকতে পারে না। মা যেন একটুখানি আশ্বস্ত হয়ে বললেন, ও হ্যাঁ, 3 দিকেই তো বটে। উত্তরে দিদিমণি খুব ধীরে ধীরে প্রত্যেকটা শব্দ আলাদা করে উচ্চারণ করে বললেন, কিন্তু খুঁটিরও প্রায় পুরোটাই ডেস্কের উপরে আঁকা হয়েছিল, ঝালরের দাগের মতোই সেই দাগও মোছা যায়নি। এরপর দিদিমণি উঠে দাঁড়িয়ে খুব ঠান্ডা গলায় ওর রায় শোনালেন, দেখুন, একলা আমার নয়, পাশের দিদিমণিরও কিন্তু অসুবিধা হয়।
না, মাকে তো একটা কিছু করতেই হবে, অন্য বাচ্চাদের অসুবিধা হচ্ছে এটাও মা ভাবছে। তাহলে বন্ধুরা, তত্ত্বচান আঁকতে গেল জাপানি পতাকা, আঁকতে গিয়ে হয়ে গেল ঝালর, নৌবাহিনীর পতাকা, নৌবাহিনীর পতাকা থেকে এঁকে ফেললো ঝালর, সেই ঝালর খাতা থেকে চলে গেল বেঞ্চের ডেস্কের মধ্যে, ডেস্ক হয়ে গেল হলুদ রং। তোমরা কি কখনো এমন করেছো যে খাতায় আঁকতে আঁকতে ক্লাসরুমের বেঞ্চও রং করে ফেলেছো? বন্ধুরা, আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কে কে ক্লাসরুমের ডেস্কের উপরও কালার করে ফেলেছো। আমার মনে হয় পূর্ণতা মাঝে মাঝে স্কুলের ক্লাসরুমের বেঞ্চে রং করে ফেলে। আমার মনে হয় জাহিন যখন চেক করে তিনতলা থেকে যে বাবা আছে কিনা, তখন মনে হয় ভুলে কখনো ডেস্কে রং করা হয়ে যায়। আবার জায়ানও আমার মনে হয় ডেস্কে রং করে মাঝে মাঝে। রাইসা, নবনীতা, তোমাদের কি অবস্থা? তোমরা কি মাঝে মাঝে রং করে ফেলো বাইরে? আমার বন্ধু জায়ান বলেছে না, আমি করি না। ওকে, থ্যাংক ইউ। পূর্ণতা বলেছে নো। রোদসী বলেছে না। জাহিন বলেছে না। নবনীতা বলেছে মাঝে মাঝে। জানো বন্ধুরা, আমিও কিন্তু আগে ক্লাসরুমের বেঞ্চে অনেক রং করতাম। রাফান বলেছে না। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই, যে তত্ত্বচান কি আঁকতে গিয়ে ডেস্ক রং করে ফেলেছিল? তত্ত্বচান কি আঁকতে গিয়ে ডেস্ক রং করে ফেললো? বন্ধুরা, ঝটপট 10 সেকেন্ডের মধ্যে আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। আমি দেখতে চাই কে সবচেয়ে আগে অ্যান্সার দিতে পারে। না, আমি করিনি, রাইসা বলেছে। ওকে রাইসা। পতাকার ঝালর আমার বন্ধু জায়ান জানিয়েছে, থ্যাংক ইউ জায়ান। আহ অন্য বন্ধুরা? আমার বন্ধু নবনীতা বলেছে ঝালর। আমার বন্ধু রাইসা জানিয়েছে পতাকা। আমার বন্ধু রোদসী জানিয়েছে পতাকার ঝালর। থ্যাংক ইউ বন্ধুরা। আমি আরো কয়েকজন বন্ধুর জন্য অপেক্ষা করছি। ঝটপট আমাকে জানিয়ে দাও অ্যান্সার। আর রাফান জানিয়েছে পতাকার ঝালর, থ্যাংক ইউ রাফান। আমার বন্ধু জাহিন বলেছে পতাকা, থ্যাংক ইউ জাহিন। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। ইয়েস, জাপানের পতাকা। তোমরা যারা পতাকা বা পতাকার ঝালর বলেছো, আমার বন্ধু পূর্ণতাও বলেছে পতাকার ঝালর। যারা পতাকার ঝালর বা পতাকা বলেছো তাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। ধন্যবাদ বন্ধুরা তোমাদের কমেন্ট করার জন্য। তাহলে পরের অংশে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, তো তত্ত্বচানের মায়ের খুবই চিন্তা হচ্ছে, এটা একদম ঠিক হচ্ছে না। আর একটা স্কুল খুঁজে পেতে হবে যেখানে এই ছোট মেয়েটাকে সবাই ভুল বুঝবে না, আর এখানে তত্ত্বচানও সবার সঙ্গে মিলেমিশে থাকতে শিখবে। এই যে স্কুলটায় ওরা চলেছে, অনেক খোঁজার পর এটার সন্ধান পেয়েছেন মা। মা অবশ্য তত্ত্বচানকে বলেননি যে ওকে ওরা আগের স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। ও বেচারা, তারপর কি বুঝবে? কেমন করে ও বুঝবে ও কোথায় ভুল করেছিল? বড় হলে বরং বলা যাবে কথাটা। তাই মা কেবল বলেছিলেন,
অন্য একটা স্কুলে যাবি? নতুন স্কুলে? খুব ভালো নাকি স্কুলটা? তোচান একটু ভেবে উত্তর দিয়েছিল, ঠিক আছে, কিন্তু এবার কি? মা তো ভয় পেয়ে গিয়েছিলেন। বুঝে গেছে নাকি ও তাড়িয়ে দেবার ব্যাপারটা? খানিক চুপ করে থাকার পর তোত্তোচান হাসি মুখে বলেছিল, নতুন স্কুলেও রাস্তার বাজনদাররা আসবে তো মা? দেখো বন্ধুরা, তত্ত্বচান এখন পুরনো স্কুল থেকে নতুন স্কুলে যাবে, কিন্তু তারপরও তত্ত্বচান কি নিয়ে টেনশন করছে? সেই স্কুলের জানালা দিয়েও বাজনাদারদের দেখা যাবে কিনা। আমার বন্ধু জাহিন জানিয়েছে রোদেলা বাসার দেয়ালে রং করে। ওকে, খুব ভালো। রোদেলা কিন্তু এই কারণেই খুব সুন্দর সুন্দর ছবি পাঠায় আমাদের। তাহলে বন্ধুরা, আমাদের শেষ প্রশ্ন, তত্ত্বচান এখন কি করবে? তত্ত্বচানের স্কুল থেকে তত্ত্বচানকে কি করলো? বের করে দিল, যে অন্য স্কুলে ভর্তি করার। তাহলে তত্ত্বচান এখন কি করবে? আমাদেরকে ঝটপট অ্যান্সার দিয়ে ফেলো বন্ধুরা। তত্ত্বচান এখন কি করবে? আমি দেখতে চাই আমার বন্ধু রাফান, জায়ান এরা কি অ্যান্সার দেয়। জায়ান বলেছে নতুন স্কুলে যাবে। থ্যাংক ইউ জায়ান। আমি অন্য বন্ধুদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। আমার বন্ধু পূর্ণতাও বলেছে নতুন স্কুলে যাবে। আমার বন্ধু রোদসী বলেছে নতুন স্কুলে যাবে। আমার বন্ধু নবনীতা বলেছে নিউ স্কুলে যাবে। আমার বন্ধু জাহিন বলেছে নতুন স্কুল যাবে। ওকে, আমার বন্ধু রাইসা বলেছে নতুন স্কুলে যাবে। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। তাহলে আমরা কমেন্টটা দেখে নিই। ইয়েস, নতুন স্কুলে ভর্তি হবে। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। তাহলে আমাদের এখন ঝটপট জানিয়ে দাও। আমার বন্ধু পূর্ণতাও বলেছে, আচ্ছা পূর্ণতা স্টিকার পাঠিয়েছে কিন্তু কমেন্ট করে জানিয়েছে নতুন স্কুলে যাবে। এখন তাহলে আমাদের কমেন্ট করে জানাও কার কয়টি প্রশ্ন সঠিক হয়েছে, এবং সেই সাথে জানাও যে তত্ত্বচানের গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা। যে তোমাদের কাছে তত্ত্বচানের গল্পটি কেমন লাগছে, এবং আজকে 10টি প্রশ্নের মধ্যে তোমাদের কয়টি প্রশ্ন সঠিক হয়েছে সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এই গল্পটাই কন্টিনিউ করব নাকি অন্য কোনো নতুন গল্প শোনাবো। তত্ত্বচানের গল্পটি তোমাদের কেমন লাগছে সেটা জানাবে, আর সাথে জানাবে তোমাদের কয়টি প্রশ্ন সঠিক হয়েছে। রাইসা বলেছে আমার সব হয়েছে, রোদসী বলেছে সব হয়েছে, পূর্ণতা বলেছে সব হয়েছে। গল্পটি কেমন লাগছে সেটাও আমাদেরকে জানিয়ে দাও বন্ধুরা। তত্ত্বচানের গল্পটি কেমন লাগছে? রোদসী বলেছে ভালো লাগছে। তুমি কি তত্ত্বচানের গল্পটি আরো শুনতে চাও? তত্ত্বচান নতুন স্কুলে কি কি ঘটনা ঘটে? আচ্ছা, আমাদের নবনীতা জানিয়েছে 9টি হয়েছে, অসাম লাগছে। থ্যাংক ইউ নবনীতা। আহ জায়ান বলেছে আমি দেরি করে এসেছি, 7টি হয়েছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ জাইন। আহ 8টাই হয়েছে। রোদসী বলেছে সব হয়েছে। পূর্ণতা বলেছে বাই বাই ভুল। ওকে রাইসা, বাই। সোমবারে জয়েন করো কিন্তু। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, থ্যাংক ইউ বন্ধুরা। আমরা পরবর্তী ক্লাসে পড়ব হ্যাঁ হ্যাঁ বলু, আমাদের বন্ধুরা কি হ্যাঁ পরবর্তী ক্লাসেও তথ্যচান শুনতে চায়? হ্যাঁ হ্যাঁ, আমাদের বন্ধুরা তত্ত্বচানকে অনেক পছন্দ করেছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী পর্বেও এই তথ্যচানের আরো 2টি নতুন গল্প পড়ব। গল্প দুটির নাম হলো নতুন স্কুল, আর এই স্কুলটা আমার খুব পছন্দ।
তাহলে বন্ধুরা, আমাদের সামনের ক্লাসে আমরা পড়ব যে তত্ত্বচানের নতুন স্কুল এবং তত্ত্বচানের এই স্কুলটা খুব পছন্দ। ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে আমরা জানবো তত্ত্বচানের নতুন স্কুলটি কেমন এবং কেন তত্ত্বচানের নতুন স্কুলটি খুব পছন্দ। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমাদেরকে তোমরা জানাতে চাই পর্বে এই গল্প থেকে যে কোনো একটি চরিত্র এঁকে পাঠাতে পারো অথবা যে কোনো একটি চরিত্র সম্পর্কে লিখতে পারো। তোমরা যেমন শিশুদের বইয়ের বাইরে শেখা ক্লাসে ছবি এঁকে পাঠাও, এই ক্লাসের জন্যেও তোমরা এই গল্প থেকে যে কোনো একটি চরিত্র আমাদেরকে এঁকে পাঠাতে পারো বা চরিত্র সম্পর্কে লিখে পাঠাতে পারো। এবং এগুলো আমাদের কিভাবে পাঠাবে? আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অথবা ইমেইল করে পাঠাতে পারো। আমাদের ইমেইল অ্যাড্রেস growyourreader2016@gmail.com। ঠিক আছে বন্ধুরা? নবনীতা জিজ্ঞাসা করেছে নেক্সট ক্লাস কবে। আমরা এখনই বলে দিচ্ছি আমাদের ক্লাস শিডিউল। আমাদের প্রতি শনিবার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হয় রিডিং সিক্রেটস। তাহলে চোখ রেখো বন্ধুরা, প্রতি শনিবার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রিডিং সিক্রেটস হচ্ছে ইংরেজি রিডিং শেখা এবং শেখানোর সহজ কৌশল। আমার এখানে রাইসা, রোদসী, হামিশা এরা কিন্তু রেগুলার আমাদের এই ক্লাসটি করে থাকে। এরপর আমাদের প্রতি সোমবার এবং বুধবার রাত 8টায় আমাদের লাইভ ক্লাস শিশুদের বইয়ের বাইরে শেখা। তোমাদের কি মনে থাকবে বন্ধুরা? আমাদের প্রতি সোমবার এবং বুধবার রাত 8টায় হয় শিশুদের বইয়ের বাইরে শেখা এবং প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় কল্প গল্প। তাহলে নবনীতা, তুমি কিন্তু মনে রেখো আমাদের কবে কবে ক্লাস হয়, কখন কখন। এবং বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের ক্লাসটি শেয়ার করে দিবে যাতে আমাদের অন্য বন্ধুরাও জয়েন করতে পারে। ঠিক আছে? তাহলে দেবস্মিতা, তুমি কি একটু বিদায় নিয়ে নেবে বন্ধুদের কাছ থেকে? হ্যাঁ বন্ধুরা, আজ এ পর্যন্তই। যেভাবে ভুলু বলল, আমাদের এই ক্লাসটি তোমরা শেয়ার করে দাও যাতে করে তোমাদের অন্য বন্ধুরাও ক্লাসটা দেখতে পারে এবং তত্ত্বচান সম্পর্কে জানতে পারে। আমরা আগামী পর্বে আরো দুটি নতুন গল্প, মানে তত্ত্বচান নতুন স্কুলে গিয়ে কি কি করলো, তার স্কুলটা কেমন লাগলো সব জানবো। তাহলে আজ এ পর্যন্তই। ভুলু, ভালো থেকো বন্ধুরা, দেখা হবে সোমবার রাত 8টায়। বাই বাই বন্ধুরা, ভালো থেকো। বাই বাই।